সুপ্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত পিস প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। বাংলাদেশের অর্থনীতি বড়ই চ্যালেঞ্জের মুখে। এই ভঙ্গুর অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সেই বিষয়ে আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের অধ্যাপক ডক্টর ওমর ফারুক সাহেবকে এবং বাংলাদেশ দৈনিক অর্থনীতি কাগজের সম্পাদক জনাব প্রণব মজুমদারকে। জনাব ওমর ফারুক এবং জনাব প্রণব মজুমদার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর ওমর ফারুকের কাছে যেতে চাই। বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক খাতের যে চ্যালেঞ্জগুলো কি কি আপনি মনে করেন? ধন্যবাদ গেস সাহেব আমাকে প্রশ্ন করার জন্য। আসলে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে একটা সবচেয়ে বড় ব্যাপার হলো বাংলাদেশের অর্থনীতি হলো অনেক বড় একটা অর্থনীতি, কিন্তু এটার ভিতরে সততা নাই। মানে যে কোনো সেক্টরই যান না কেন, সততা প্রতিষ্ঠা করা, আইনকে প্রতিষ্ঠা করা, সেখানে আইনগুলো আবার নতুন পুরানোগুলো রিভিশন করা, এবং আমাদের রাজনীতি এর সাথে কিছুটা জড়িত, শুধু কিছুটা না, একদম অষ্টিবিষ্ট জড়িত। এবং রাজনীতির সাথে জড়িত তারা ইকোনমিক্স নিয়ে কিন্তু আসলেও চিন্তা করে কিনা, এটা একটা বড় বিষয়। কারণ রাজনীতি এবং অর্থনীতি কিন্তু প্যারালাল, একটাকে বাদ দিয়ে কিন্তু আরেকটাকে চিন্তা করা যায় না। একটা রাজনৈতিক সরকার আসবে, একটা রাজনৈতিক সরকার যাবে, এটাই স্বাভাবিক। এই রাজনীতি যদি অর্থনীতিকে যদি ঠিকমতো নিয়ন্ত্রণ না করতে পারে, রাষ্ট্র যেমন ঠিকমতো চলবে না এবং আপনার অর্থনীতিও ঠিকমতো চলবে না। আর একটা দেশ শুধু একটা দেশের অর্থনীতি শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ না, এটার সাথে ইম্পোর্ট আছে, এক্সপোর্ট আছে, বৈশ্বিক রাজনীতি আছে। এখন বৈশ্বিক রাজনীতি বলতে এখন জ্বালানি সংকট, ডলার সংকট, এগুলা নিত্য নৈমিত্তিক ব্যাপার। এগুলা যেহেতু আপনার রাজনীতিবিদরাই নিয়ন্ত্রণ করে, যারা সরকারে আসে তারাই নিয়ন্ত্রণ করে। আমরা যদি বলি যে না, রাজনীতিকে এখানে আলোচনা করা যাবে, আসলে রাজনীতি তো অবশ্যই রাজনীতি আলোচনা করতে হবে, কারণ এটা রাজনীতিবিদরাই এটা নিয়ন্ত্রণ করে থাকে। এখন বর্তমান অর্থনীতিতে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মুখে, সেটা একটা নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার না থাকার কারণে দেশে বিনিয়োগ আসতেছে না, বিনিয়োগ না আসার কারণে দেশের উৎপাদন বাড়তেছে, উৎপাদন না বাড়ার কারণে দেশের পণ্যপণ্যের দাম কমতেছে না। এখন বিদেশিরা কি চায়, ফরেনাররা কি চায়? এখানে চায় যে আপনার বিদেশি তারা বিনিয়োগ করবে, বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। বিনিয়োগ তৈরি করতে হলে একটা স্থিতির সরকার দরকার। কবে নির্বাচন হবে সেটারও আমাদের ভিতরে কোনো রোডম্যাপ খুব একটা নাই, যেটা অর্থনীতির সাথেই জড়িত। প্রত্যেকটা রাজনৈতিক সরকারেরই কি থাকে, একটা মিশন ভিশন থাকে, আমি দেশটাকে কোথায় নিয়ে যেতে চাই। তো সেই ক্ষেত্রে সেই আলোকে কাজ করতে হবে। আমাদের দেশের আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, আপনি আইন অনেক করবেন, আপনি আইন অনেক করলেন, কিন্তু মানুষ বসালেন না, আইনের পর আইন তৈরি করলেন, মানুষ কিন্তু পরিবর্তন করলেন না। আমি পরিবর্তন হলাম না। আপনার একজন কর্পোরেশন লেভেলগুলোতে সৎ মানুষের খুবই বড় প্রয়োজন। আজকে সততার যে ট্রাস্টের একটা বড় বিষয়, মানুষ চায় ট্রাস্ট। আপনি ব্যাংকে টাকা রাখবেন, আপনার টাকার নিরাপত্তা কোথায়? আমি কিছুদিন আগে একটা ব্যাংকে গিয়েছি, সেখানে একটা ব্যাংকে রেমিটেন্স আছে 50,000 টাকার রেমিটেন্স আছে মিডল ইস্ট থেকে। সে 5,000 টাকার চেক দিয়েছে, 5,000 টাকার চেক দিতে পারতেছে না, পে করতে পারতেছে। লোকটা কান্না করছে। এখন আমি আমার টাকাটা দিয়ে যে আমি যে ফেরত পাবো, এটার গ্যারান্টিটা কি? মানুষটি ট্রাস্ট চাচ্ছে। আমি যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, যে আমরা যদি ইন শর্ট টাইম বেসিসে যদি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চাই, আপনি যেটা পলিটিক্যাল ইস্যুস বলেছেন, এগুলো একটা প্রসিডিউর বিষয়, এটা সময় লাগবে, এগুলো দেশের প্রেক্ষাপট পরিবর্তন হতে হবে। কিন্তু শর্ট টাইম বেসিসে যদি আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চাই, সেক্ষেত্রে আপনার সাজেশনগুলো কি হতে পারে? অ্যাট দি সেম টাইম আরেকটা বিগ ইস্যু, আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি, আপনার বাংলাদেশ এখন এশিয়ার মধ্যে শীর্ষ খেলা পরিণত হয়েছে, এবং সেখান থেকে কিভাবে আমরা উঠে আসতে পারি? আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে বা যেহেতু অর্থনীতির ছাত্র হিসেবে, আপনি যদি আমাদেরকে একটু জিস্ট সাজেশনগুলো দিতেন দর্শকদের উদ্দেশ্যে। একদম সহজ, আবার একদম অনেক কঠিন। সেটা হলো যে এখন আমাদের উপযুক্ত পরিবেশও আছে, কারো কাছে জবাবদিহি করতে। এখন যদি বর্তমান সরকার, এই অন্তর্বর্তী সরকার যদি মনে করে যে আমরা টাকাগুলো উদ্ধার করব, এটা তার জন্য সম্ভব। এটা যে কোনোভাবেই সম্ভব। এই টাকাগুলো এনে যদি আমরা এই দেশের উন্নয়নে বিনিয়োগ করি, এদেশের শিল্প কারখানা, এদেশের বেকারত্ব দূরীকরণে, এদেশের পণ্যের বাজারকে করার জন্য, তাহলে তো আমার টাকা দাঁড় করা লাগে না।
কোনো এক জায়গায় গল্প করতে গিয়ে বলতেছি দেখো অমুকে এত টাকা নিয়ে গেছে, সেটাতে তো 5টা পদ্মা সেতু করা যায়। তাইলে 5টা পদ্মা সেতু, আমার কথা হলো আপনার একটা ধরেন মিনিমাম 1 থেকে 1,500 টাকা, 1,500 লোকের যদি কর্মসংস্থান করে, সেখানে আমার 2,000 কোটি টাকার বেশি বিনিয়োগ লাগে না। এইভাবে 2,000 লোকের সাথে 10টা পরিবার জড়িত থাকে, 10টা পরিবারের সদস্য জড়িত থাকে। তাদের পড়ালেখা থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া, পণ্যদ্রব্য একবার সহজলভ্যভাবে পাওয়া যায়। এর হিসেব ঋণ খেলাবি কীভাবে? আসলে আমাদের আইনের দুর্বলতা আছে, আমরা রক্ষকই বক্ষক। আমাদের দেশের পুলিশ একসময় গর্ব করে বলতো যে আমরা চাইলে এই দেশের থেকে সন্ত্রাস 24 ঘন্টার মধ্যে আউট করতে পারি। তাইলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো নীতি নির্ধারণী মহল যেহেতু তারা এগিয়ে আসতেছে না, তার কারণে আমাদের কোনো কিছু সফলতা আসতেছে না। রূপপুর পারমাণবিক প্রকল্পের কথা ধরেন, ইন্ডিয়ায় একই প্রকল্প 3 বিলিয়নে হচ্ছে, আর আমাদের দেশ হচ্ছে 15 বিলিয়ন। তাহলে বাকি 12 বিলিয়ন গেল কোথায়? এই টাকাটা আমরা এখন বলা হচ্ছে যে আমাদের দেশের ট্রান্সপোর্টেশন অনেক দূর, হ্যাঁ, যে পণ্যগুলো আসতেছে, এগুলো দরকার ছিল, তার কারণে 12 বিলিয়ন অতিরিক্ত গেছে। একই খরচে ভারত তো বৃহৎ রাষ্ট্র, $3 বিলিয়ন তারা বিদ্যুৎ উৎপাদন করে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। তাহলে আপনার 1 ইউনিট তাদের পড়বে 3 টাকা, আর আপনার পড়বে 15 টাকা। তাহলে দেউলিয়া হবে না কেন? তার মানে 12 বিলিয়ন কোথায় গেছে সেটা আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি। আপনার এখনও তো টাকা পাচার হচ্ছে। এই যে গত কিছুদিন আগে ব্যাংকগুলোকে 20,000 কোটি টাকা, তার নাকি শোনা যাচ্ছে যে 17,000 কোটি টাকাই আগে নাকি দেশের বাইরে চলে গেছে। আমরা আপনার কাছে ফিরবো এই বিষয়ে, আরও বিস্তারিত শুনবো। আমি একটু জনাব প্রণব মজুমদারের কাছে যেতে চাই। আপনার যে বাংলাদেশের এই যে অর্থনৈতিক যে অস্থিরতা, যেটা আমাদের বক্তব্য বলেছেন এবং আমরাও দেখছি, এই অর্থনৈতিক অস্থিরতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আসলে আমাদের কি করণীয়? অ্যাট দি সেম টাইম আমরা শুনছি রেমিটেন্স বাড়ছে, রিজার্ভ বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী বিনিয়োগটা বাড়ছে না। এই বিষয়ে আমরা দর্শকদেরকে আপনার গুরুত্বপূর্ণ মতামত শোনাতে চাই। যে কথাটা উনি কিছুক্ষণ আগেই বলেছেন যে মানে 15 বিলিয়ন আর 3 বিলিয়ন এর ব্যাপারটা, এখান থেকে আমি আলোচনা শুরু করছি। যে ভারতের চাল আমরা দুবাই থেকে আমদানি করছি বেশি টাকায়। এটা যদিও একটা রাজনৈতিক ব্যাপার, আমি ওদিকে যাব না। আমি যেখানে কম পাবো, ভালো জিনিস পাবো, সেখানে যাব, সেটা যেই দেশই হোক না কেন। এখন সব কিছুতে যদি আমরা রাজনীতি বিবেচনা করি, তাহলে কিন্তু অর্থনীতি সুন্দর পথে এগোয় না। গত 20 বছরে আমরা যে অরাজকতা দেখেছি অর্থনৈতিক মানে সেক্টরগুলিতে, ব্যাংক, ইন্স্যুরেন্স এবং লিজিং কোম্পানিতে, এটার কারণটা হচ্ছে আমরা হলো বেশি ভোগী, আমরা ত্যাগী না। আপনার দরকার 5 টাকা, আপনি ভাববেন 500 টাকার। এখানে একটা ব্যাপার আছে, আমাদের মানসিকতার ব্যাপার। অন্তরকে আমার পরিষ্কার করতে হবে। আপনি নীতি কিন্তু ঠিকই আছে, কিন্তু এটার এক্সিকিউশন যে জিনিসটা, প্রসেস, সেখানেই তো আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা অনৈতিক কাজ করি। 20 বছরে যে জিনিসগুলো আমি দেখেছি, যে রাজনীতিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেটা সবচাইতে অর্থনৈতিক সেক্টরে, যেমন বোর্ডে, যেমন সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি দেখেন, বড় বড় ব্যাঙ্কগুলিতে রাজনৈতিক বিবেচনায় ডাইরেক্টরশিপ দেওয়া হয়েছে। তারা এসে কি করেছে, একটা লোন, মানে একটা লোন অ্যাপ্রাইজাল সাবমিট করেছে, বোর্ডে সেটা পাশ করে নিয়েছে। সে আসলে সত্যিকারের উদ্যোক্তা কিনা সেটা বিবেচনা বিষয় না, ব্যাংক থেকে টাকা নিয়ে যেতে হবে। এই প্রক্রিয়াটা অনেক দিন থেকে চলে আসছে। দেখুন, আপনি একজন ইন্স্যুরেন্সে কাজ করা লোক, আপনি ভালো করেই জানেন যে ইন্স্যুরেন্সে এখন কি অবস্থা। পেনিট্রেশন কমে যাচ্ছে, যেখানে 0.5 ছিল সেখানে এখন 0.38 ইন্স্যুরেন্স সেক্টরের পেনিট্রেশন। তারপরে দেখেন যে দরকার মার্কেটে 12টা কোম্পানি, সেখানে এত কোম্পানি দিয়েছে, সেখানেও রাজনীতি বিবেচনায় কাজ করেছে। কখনো কি আমরা দেখেছি চেয়ারম্যান প্রতিদিন এসে বেতন নিয়ে যায়, বিভিন্ন মানে উদ্যোক্তারা বসে বসে আজকে আমি টাকা বিনিয়োগ করলাম, কালকে আমি এটার লভ্যাংশ চাই। কোম্পানিটাকে দাঁড় করাতে আমার তো অন্তত 10টা বছর সময় দিতে হবে। তারপর কোম্পানিকে বোর্ডটা যদি মানে টপ ম্যানেজমেন্টকে স্বাধীনতা দেন, সুন্দরভাবে পরিচালনা, যে আমি ফ্রেম দিলাম, ভাই 2 বছরে আমাকে এই দিবেন, 4 বছরে এই দিবেন, 5 বছরে এই দিবেন, 10 বছরে এই দিবেন, কিন্তু তারা এসে বসে থাকে, তখন এমডিও কাজ করতে পারে না। আমি আর অনেক ইন্স্যুরেন্স কোম্পানিতে, আপনি জানেন আমি 40 বছর ধরে ট্রাভেল করি, সেখানে আমি দেখি চেয়ারম্যান যতক্ষণ আছে ততক্ষণ এমডি আছে।
একজন মানে ইসি কমিটির চেয়ারম্যান যতক্ষণ আছে ততক্ষণ বড় কর্মকর্তারা আছেন, এটা হতে পারে না। তো যে জিনিসটা আমি কিবরিয়া সাহেবের আমলে দেখেছিলাম যে বোর্ডে অর্থনীতিবিদ, অধ্যাপক, সাংবাদিক বোর্ডে কিন্তু নিয়োগ করত। যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও কিন্তু বোর্ডটা এরকম ছিল, তারা প্রতি 1 মাসে একটা করে মিটিং করত, সেটা ইসি কমিটিকে দিত, ইসি কমিটি সেটা এক্সিকিউশন করত। তাতে করে কি হতো, একটা এই যে মানে অধ্যাপক যিনি অ্যাকাউন্টিংয়ে পড়েছেন, ম্যানেজমেন্টে পড়েছেন, ফিনান্সে পড়েছেন, মার্কেটিংয়ে পড়েছেন, ব্যাংক ইন্স্যুরেন্সে পড়েছেন, সেই জায়গায় কি সঠিক লোকটা কি নিয়োগ হচ্ছে? নিয়োগও হচ্ছে না। সব কিছু রাজনীতি বিবেচনা। রাজনীতি যে সবচেয়ে কি খারাপ জিনিস সেটা কিন্তু আমরা গত 20 বছরে দেখতে পাচ্ছি। দেখুন আজকে আরেকটা জিনিস আমি দেখেছি যে সরকারই বলছে পরিকল্পনা কমিশন যে সাধারণ অর্থনীতি বিভাগ, সেখানে যে আপডেট বের হয়, অক্টোবরে আপডেটে বলা হচ্ছে বিনিয়োগে কমে যাচ্ছে, তারপরে আপনার বাণিজ্য কমে যাচ্ছে, তারপর মূল্য মানে ব্যাংকের থেকে যেই টাকাটা বেসরকারি খাতে দেয় সেটারও রেশিও কিন্তু কমে যাচ্ছে। খুবই ভয়াবহ অবস্থা। এখন 12 থেকে 15% একটা লোন নিয়ে একটা লোক কিভাবে সারভাইভ করবে? তার ইন্ডাস্ট্রি, সে মেশিন আনবে, আমদানি কিন্তু কমে গেছে, শুল্ক কমে গেছে, আমদানি কমে যাওয়া মানে কিন্তু এটাও কিন্তু একটা অর্থনীতির জন্য কিন্তু একটা হুমকির সমূহ। এখন সবাই চায় একটা স্থায়ী সরকার, যার কারণে অনেকে কিন্তু হাত গুটিয়ে বসে আছে। আরেকটা জিনিসের প্রতি আমি বারবার বলে আসতেছি, আমি অনেকগুলি টকশোতে একটা কথাই বলেছি যে আজকে টাকা যে পাচার হয়ে যাচ্ছে কারা করছে? ডুয়েল সিটিজেনশিপ যারা, আমার বাংলাদেশেও আমার একটা সিটিজেনশিপ আছে, কানাডাতেও একটা আছে, আমেরিকাতেও একটা আছে। আমি ডুয়েল সিটিজেনশিপ, তার মধ্যে তো দেশপ্রেম থাকবে না। কীভাবে দেশপ্রেম থাকবে? সে কিছুদিন আগে আমাদের বাংলাদেশ ব্যাংকের বড় মুখপাত্র বলেই দিলেন, আমি ওনার যদি একটা ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটে বিক্রি করে টাকা তো সে আমেরিকা নিয়ে যাবে বা তার অন্য দেশে যে ডুয়েল সিটিজেনশিপ নিয়ে যাবে, এটা তো আমি ঠেকাতে পারবো না। আমাদের বাংলাদেশ পুরোপুরি আমদানি নির্ভর দেশ। আপনি দেখেন মানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের দিকে মানে কি বলে ইপিবি অতটা মাথা খেলা, সেখানেও কিন্তু রাজনৈতিক নিয়োগ। এখন মনে করেন আপনি আমি ক্ষমতায় আসছি, এখন আমার লোকজনকে আমি বসায় দেবো, সে আসলে উপযুক্ত কিনা, সে আসলে সার্বিক জনগোষ্ঠীর জন্য, সার্বিক অর্থনীতির জন্য সে উপযুক্ত কিনা সেটা বিবেচনা না, উনি আমার দলের লোক তাই আমি ওনাকে বসিয়ে দিয়েছি। আমাদের দেশের অর্থনীতি কীভাবে ঘুরে দাঁড়াতে পারে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান পরামর্শ যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করলেন আপনার প্রণব দাদাকে যে দেশে রিজার্ভ বাড়া সত্ত্বেও কেন দেশের উৎপাদন বাড়তেছে না। আসলে ইন্টারেস্টিং টপিক। রিজার্ভ আসলো, রিজার্ভ যদি আপনি যদি উৎপাদনশীল খাতে যদি বিনিয়োগ না করেন তাহলে কিন্তু হবে না, প্রোডাকশনে যদি ব্যবহার না করেন তাহলে সেটা হবে না। আবার অনেক সময় আপনার বৈদেশিক ঋণ আনলেও কিন্তু আপনার এই ইয়েটা বাড়ে, রিজার্ভটা বাড়ে। তো এই রিজার্ভ বাড়ায় মানে দেশের উন্নয়ন না। দেশের উন্নয়ন করতে হলে এটাকে কাঙ্ক্ষিত জায়গায়, কাঙ্ক্ষিত সেক্টরগুলোতে বিনিয়োগ করতে হবে। তো যেটা আমি বলতেছি, এখন অর্থনীতি কিন্তু যে ঘুরে দাঁড়াতে হয়, মানুষগুলাকে ঘুরে দাঁড়াতে হবে। এই যে বিভিন্ন সেক্টরে ভদ্রলোক বললেন যে আসলে রাজনৈতিক বিবেচনায় দিয়েছে, হ্যাঁ রাজনৈতিক বিবেচনা থাকুক, কিন্তু তার যোগ্যতা আছে কি না এটা একটা বড় বিবেচ্য বিষয়। আমি রাজনীতি করি, আমি বিএনপির, আমি আওয়ামী লীগের, আমি জামাতের, তাই বলে আমাকে পোস্টটা দিতে হবে? আসলে ওই সেক্টরকে পরিচালনা করার মতো আমার কাঙ্ক্ষিত যোগ্যতা, গুণ এবং আমার যে একাডেমিক থেকে শুরু করে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের দিকে আমার কোনো আছে। এরপর হলো প্রযুক্তি, একটা বড় বিশাল ব্যাপার। প্রযুক্তি আমাদের দেশে এখন মোবাইল প্রযুক্তি, শুধু আমরা মোবাইল টিপতে জানি, আসলে এটার অ্যাপ্লিকেশনটা কোথায় ইউজ করতে এটা কিন্তু আমরা জানি না। আমরা আগে প্রোডাকশনের 4টা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন পড়ছি, এখন কিন্তু 5th এবং ভেরি ইম্পর্টেন্ট যেটা হলো আপনার টেকনোলজি, কিন্তু 5th প্রোডাকশন ফ্যাক্টর। এইটাকে কিন্তু আমাদের এখন ডিজিটাল অর্থনীতি এবং ফিনটেকের দিকে যাওয়া উচিত। ফিনটেক যেটাকে আপনারা বললাম, যেটাই বলি যে টেকনোলজিকে আপনাকে অ্যাভয়েড করতেছেন। ডাটা সায়েন্স পৃথিবীর সবচেয়ে বেশি ডিমান্ডেবল একটা সাবজেক্ট। এই ডাটা সায়েন্সে সেখানে অ্যাকচুয়ারি আছে, সেখানে স্ট্যাটিস্টিক্স আছে, সেখানে ইকোনমিক্স আছে, সেখানে আপনার কিভাবে একটা মডেল তৈরি করতে হবে সে মডেল আছে, সে মানুষের মতামতকে কিভাবে গুরুত্ব দিতে হবে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন কিভাবে হবে, এগুলা কিন্তু দক্ষ লোক বলো দরকার। এখন আমাদের দেশ হয়েছে কি, ওই যে দেখেন না, ওই যে মাটিতে আমরা গাছ লাগিয়ে রাখি, সহজে আম হয়ে যায়, কিন্তু আপনি এক একটা উন্নত দেশ গিয়ে দেখেন এত সহজে কিন্তু আম হয় না। জাপানে এত সহজে আম ফল উৎপাদন করা যায় না, অস্ট্রেলিয়া তো সহজে গরু পালন করা যায় না, তারা কিন্তু পরিশ্রম করে। আমাদের দেশে ওই
গরু তো আপনি মাঠে ছেড়ে দিলে এমনি বড় হবে। তো এই যে এমনি এমনি বড় হওয়ার যে একটা প্রবণতা, যার কারণে আমাদের ভিতরে কি হচ্ছে না, দক্ষতা তৈরি হতে চায় না। দক্ষতা তৈরি করার জন্য আমাদের কন্ট্রোল ভেরিয়েবল এবং আমার এক্সপেরিমেন্ট ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে, যে আমি এটাকে কন্ট্রোল করে এটার ভিতরে একটা এক্সট্রা ট্রিটমেন্ট দিয়ে আমি দেখবো আসলে কি আছে। এগুলো ধরো আমাদের কোনো কিছু নেই। আমাদের হলো কি, কীভাবে সস্তায় রাজনীতি করে বড় হওয়া যায়, কীভাবে টাকা করা যায়। আপনার একটা মানুষের কত টাকা লাগে, কত লাগে। আমাদের সবচেয়ে আরেকটা দুর্বলতা দিলে আমাদের দেশপ্রেম নাই, দেশকে আমরা ভালোবাসি না। দেশকে যদি আমরা সঠিকভাবে ভালোবাসতাম তাহলে আমাদের প্রয়োজন যতটুকু ততটুকু নিতাম। আমাদের প্রয়োজন হচ্ছে বেশি আমরা প্রত্যাশা করি। একটা মানুষের বাঁচতে কত কেজি চাল লাগে, কত কেজি ডাল লাগে দৈনিক, কতটুকু বাঁচার মতো লাগে। তাইলে আমরা আমাদের এই যে একজনে 5,000 কোটি টাকা পাচার করলো, একজন 10,000 কোটি টাকা, একজন 40,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা শোনা যাচ্ছে, আমি এটা নিয়ে আগাতে চাই না। তাহলে আপনার বাঁচতে আপনি কত টাকা খেয়ে যেতে পারবেন, কত টাকাই বা খেয়ে যেতে পারবেন। অথচ আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখেন, মানুষগুলো কত কষ্টে আছে, কত ঘামের টাকা, শ্রমের টাকা আপনি নিয়ে যাচ্ছে একদম ট্রাস্ট বিল্ড আপ করার জন্য। প্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, যারা টাকা পাচার করছে তারা তো তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে করছে। এই দেশের প্রতিষ্ঠানগুলো তারা বাঁচাক, হ্যাঁ থাকে। আমেরিকার ইনভেস্টমেন্ট বিদেশে আছে না, জাপানের ইনভেস্টমেন্ট আমাদের দেশে আছে না। টাকা পাচার হবে কেন? টাকা পাচার বলবো কেন? যে আমরা তারা বিদেশে বিনিয়োগ করছে, বিদেশ থেকে আমরাও কি প্রফিট এনে আমাদের ভিতরে রিইনভেস্ট করবো। এখানে এই তো আমরা আমাদের দেশকে বাঁচাবো, ওই দেশে। কিন্তু আমাদের দেশকে একদম রুটলেস করে, একদম শিকড় কেটে দিয়ে আমি সব নিয়ে গেলাম এখানে। হ্যাঁ আমি করব, আমার দেশে এক্সট্রা টাকা থাকলে আমি সেটা ইন্ডিয়ার মার্কেটে বিনিয়োগ করব। আবার আমার যেটা নাই সেটা ইন্ডিয়ান থেকে আনতে হবে, কিন্তু আমাকে দেশকে তো বাঁচাতে হবে। এখন অস্ট্রেলিয়া বিনিয়োগ করছে, আমার টাকা অস্ট্রেলিয়া পাচার হয়ে গেছে। এটা পাচার শব্দটা আমরা এখন আমাদের দেশে চুরির কাছাকাছি গেছি গিয়া, পাচার না। আমরা বিনিয়োগ করব, আমাদের প্রয়োজনের পর যদি কোনো অর্থ সম্পদ থাকে তাহলে আমরা অস্ট্রেলিয়া বিনিয়োগ করতে পারি, আমরা আমেরিকা বিনিয়োগ করতে পারি, আমরা জাপান বিনিয়োগ করতে পারি। আমার দেশ যেখানে বেকারত্ব, লোকজন ঘিস ঘিস করতেছে, কারণ এই দেশে বেকারত্ব, প্রচুর বেকারত্ব। যখন যেদিকে থাকে এই বেকাররা গিয়ে ওদিকেই বেশি ঝোঁকে। তাইলে এই তো এখানের সাথে একটা পিওর ইকোনমিক জড়িত আছে। যেমন আমাদের দেশে সস্তায় বড় হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, যে এখানে কাজ করা লাগে না, কিছু করা লাগে না। আমি একটা বিল্ডিংয়ে গেলাম, আমি একটা টেন্ডারে গেলাম, আমি একটা প্রজেক্টে গেলাম, সেখানে গিয়ে আমি 50,000 60,000 টাকা নিয়ে আসলাম, আমার খাওয়া দাওয়া লাগলো না। এইভাবে দেখা গেছে তারা এক দল থেকে আরেক দিকে মাইগ্রেট করতেছে। এইটাকে তারা দেশপ্রেমের আঙ্গিকে দেখতেছে না, এটা তারা শুধু তাদের বেঁচে থাকার তাগিদে। এখন এই সমস্যা থেকে কি উত্তরণ? এই ছেলেদের আপনি লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, টেকনিক্যাল ট্রেনিং দিতে হবে, প্রযুক্তিগত জ্ঞান দিতে হবে, এদের জন্য প্রজেক্ট তৈরি করতে হবে, এদের জন্য আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করতে হবে। আমাদের এদের যে দক্ষতা আছে দক্ষতাগুলো করে এদেরকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। সেটার জন্য রাজনৈতিক দূরদর্শিতা দরকার। মানে আপনার কথায় আমরা ফ্রি ফেলে বেশি খুশি। আমরা একটু প্রণব মজুমদার সাহেবের কাছে যেতে চাই। আপনি বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন, যে এখন আমরা যদি চিন্তা করি ইনফ্লেশন, মূল্যস্ফীতি, বাজার দর বৃদ্ধি, এগুলোর ইম্প্যাক্ট কিন্তু একদম তৃণমূল পর্যায়ে চলে গিয়েছে। সো এখন আমাদের কি করা উচিত এবং এখান থেকে বের হয়ে আসার আমাদের উপায় কি? আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ যদি দিতেন। দেখুন, যেই কথাগুলো আলোচনা হয়েছে সেখানে কিন্তু সমস্যাটা কিন্তু চিহ্নিত হয়েছে। আমাদের অতিরিক্ত আকাঙ্ক্ষা, ভোগের আকাঙ্ক্ষা, যে কথাটা আমি আমার আলোচনায় বলেছি, এই জায়গা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসা একেবারেই জরুরি হয়ে পড়েছে। কারণ আমার 10 টাকা দরকার, আমি অবশ্যই 10 টাকার মধ্যে থাকব। আর আমি যদি প্রত্যেকটা জায়গায় ভালো ভালো লোক, যিনি যোগ্য, তার পলিটিক্যাল আইডিওলজি কি সেটা আমার ম্যাটার করে না, আমি জনগণের জন্য যিনি উপযোগী, দক্ষতায় উপযোগী, শিক্ষায় উপযোগী এবং পরিচালনায় উপযোগী, তাকেই আমি ওই জায়গাটাতে আমার রাখা উচিত। এখন আপনি দেখেন, আমি অ্যাকাউন্টিংয়ে পড়েছি, এখন আমার সাংবাদিকতা কিন্তু পুরোপুরিভাবে অর্থনীতি বিষয়ক সাংবাদিকতা। আমি আবার এই ইয়েতেও শিক্ষকতা করি, এই সাবজেক্টটি। কিন্তু আপনি যদি একটা ব্যাংকে গিয়ে দেখেন, ব্যাংকের ম্যানেজার বাংলায় MA করায়, বা ইংরাজি সাহিত্যে MA করা, হ্যাঁ, ওনাকে একটা অ্যাকাউন্টিংয়ে বা একজন ফিনান্সের লোক ব্যাংক পরিচালনা যতটা দক্ষতা দেখাতে পারবে, একটা বাংলা লোক দেখাতে পারবে না, আমি সেটা বলছি না। তাকে যদি
ফাউন্ডেশন করিয়ে করিয়ে দক্ষতা বৃদ্ধি করে ওই ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ের জায়গায় আনতে হবে। ওই যেই লোকটা ওই বিষয় ডিসিপ্লিনের উপরে সে পড়াশোনা করে আসছে। এটা একটা নিয়োগ নীতিমালাটাই গলা যাচ্ছে আমাদের দেশে। যেমন জেনারেল বিসিএসে আপনি অ্যাডমিন ক্যাডারে বা 29টা ক্যাডারের মধ্যে একটা ক্যাডারের চান্স পেলেন, তো আপনাকে আইন মন্ত্রণালয়ে আপনাকে পোস্টিং দেওয়া হলো। বিষয়টা পুরোপুরি বিচার বিভাগের ব্যবস্থাপনার উপরে। আমি একজন বাংলার ছেলে হয়ে ওইটা আমি বুঝবো। আমি এখন চলে গেলাম, আমাকে ফাউন্ডেশন করার জন্য আমাকে পাঠালো বাংলাদেশে একটা জায়গায়, সেখান থেকে আমি আবার দেশের বাইরে চলে গেলাম। 3 বছর থেকে যখন আমি আসলাম আমার এই জায়গা, তখন দেখা গেলো আমাকে জনপ্রশাসন মন্ত্রণালয় একটা দিল, ওই ট্রান্সফার অন্য জায়গায় হতে হবে। তাহলে এটা ওয়েস্টেজ হলো না? তো এখন সাধারণ মানুষের যে চিন্তা, যারা ট্যাক্স দেয় সব কিছু করে, তাদের কথা আমরা ভাবি না। আমরা কিন্তু রুই কতলারকে নিয়ে ভাবি যে মানে যার টাকা আছে তাকে আমরা যে কোনো অনুষ্ঠানের সভাপতি বানাই বা প্রধান অতিথি বানাই। এই যে মানসিকতা, যে আমি ওখান থেকে যে কথাটা উনি বললেন, একটা প্রবাদ বাক্য আছে, তেলের মাথায় তেল দেওয়া। তেলের মাথায় তেল দেওয়া, যে তাকে যদি দেই তাহলে আমি একটা কিছু আনুকূল্য পাবো। আজকে যে ছেলেটা বেকার, এই যে মনে করেন বিভিন্ন মিছিলে যায়, মন থেকে যায়, হয়তো দেখা যাবে তাকে 500 টাকা দেওয়া হয়েছে বা 1000 টাকা দেওয়া হয়েছে, সে চাল ডাল কিনে নিয়ে বাসায় গিয়ে সেটা রান্না করে খাবে, তার একটা উপার্জনের ক্ষেত্র তৈরি হয়েছে। মন থেকে কি সেই দলটাকে সে পছন্দ করে না? তো এখন আমরা এদেরকে কিন্তু ব্যবহার করছি। আমাদের উত্তরণের পথ কিন্তু আছে। আমরা যদি যোগ্য নেতৃত্ব তৈরি করি, শিক্ষিত লোককে যদি, জ্ঞানের লোকদেরকে যদি আমরা ব্যবস্থাপনায় নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান কিন্তু 80% দূর হয়ে যায়। আমি ওই যে বলে না, ডাঙ্গায় থেকে কুমিরের সাথে যুদ্ধ করার মতোই অবস্থা। আমাদের অর্থনীতিও এটা, রাজনীতিও এটা, সমাজের কিন্তু এই অনাচারগুলি হচ্ছে অভাবের কারণে। আপনি রাস্তার মধ্যে ময়লা ফেলবেন আর বলবেন সরকারের দোষ, এ তো হতে পারে না। দেশাত্মবোধ জাগ্রত করতে হবে, দেশপ্রেম তো অবশ্যই থাকা উচিত, প্লাস আমার ভোগ চিন্তাটা থেকে আস্তে সরে আসতে হবে। এটাই কিন্তু আমার পরিত্রাণের উপায় আমি মনে করি। আমাদের আসলেই সচেতনতা দরকার। জনাব প্রণব মজুমদার, সম্পাদক বাংলা অর্থনীতি, দৈনিক অর্থনীতি, এবং জনাব ডক্টর উমর ফারুক, আপনারা দুইজনকে অনেক অনেক ধন্যবাদ জিটিভির স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জিটিভির সাথে থাকবেন। ধন্যবাদ।